নিকোলাস ডারভাসের বিখ্যাত বই হাউ আই মেড $2 মিলিয়ন ইন দ্য স্টক মার্কেট। আজকে আমরা এই বইয়ের মূল বিনিয়োগ কৌশলগুলো নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। হ্যাঁ, ডারভাস কিন্তু খুব ইন্টারেস্টিং একজন চরিত্র। উনি পেশায় ছিলেন নৃত্যশিল্পী। একদমই তাই, স্টক মার্কেটের জগতে পুরোপুরি বাইরের লোক। অথচ দেখুন, নিজের তৈরি করা পদ্ধতিতে উনি লক্ষ লক্ষ ডলার কামিয়েছিলেন। আমাদের আজকের লক্ষ্য হল ডারভাসের এই যাত্রা, তার ভুলগুলো আর তার সাফল্যের পেছনের কারণগুলো খুঁজে বের করা। বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের জন্য এখান থেকে অনেক কিছু শেখার আছে। কারণ উনি তো কোনো ওয়াল স্ট্রিট এক্সপার্ট ছিলেন না। ঠিক, তার শেখার প্রসেসটা একেবারে গোড়া থেকে শুরু করা, সেটা খুব রিলেটেবল। তাহলে চলুন শুরু করা যাক ওনার দর্শন দিয়ে। একেবারে শুরুতে তো উনি বেশ কিছু ভুল করেছিলেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। যেমন ওই ক্যানাডিয়ান পেনি স্টক নিয়ে প্রায় জুয়া খেলার মতো অবস্থা। একেবারে। আর কিছু ভুল ফান্ডামেন্টাল অ্যানালিসিসও ছিল, যেমন ওই জোনস অ্যান্ড লাফিন স্টকটা। কিন্তু এই ভুলগুলোই কি ওনাকে রাস্তা দেখালো? বলতে পারেন। টার্নিং পয়েন্টটা ছিল যখন উনি টেক্সাস গালফ প্রডিউসিং স্টকটা কিনলেন। ও আচ্ছা, সেটা কিভাবে? উনি ওটা কিনেছিলেন শুধু দাম বাড়ছে দেখে, কোনো গভীর বিশ্লেষণ ছাড়াই, আর তাতেই লাভ। আচ্ছা। এই ঘটনায় ওনাকে টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে, স্টকের দাম আর ভলিউমের গতিবিধি পর্যবেক্ষণের দিকে নিয়ে যায়। আর এখান থেকেই কি সেই বিখ্যাত বক্স থিওরি শুরু? একদম, বক্স থিওরি। উনি লক্ষ্য করলেন স্টকগুলো একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জের মধ্যে কিছুদিন ধরে ঘোরাফেরা করে। একটা বাক্সের মতো। ঠিক ধরেছেন। ধরুন $45 থেকে $50, এটাই হলো একটা বক্স। উনি অপেক্ষা করতেন কখন বেরোবে। হ্যাঁ, যখন স্টকটা ওই বক্সের ওপরের সীমা $50 ভেদ করে একটা নতুন ওপরের বক্সে যেত, তখনই উনি কিনতেন। ইন্টারেস্টিং, বাজারের মোমেন্টাম ফলো করা আর কি। এক্স্যাক্টলি। উনি ভবিষ্যৎবাণী করতেন না, ট্রেন্ডকে ফলো করতেন। কিন্তু শুধু এই টেকনিক্যাল দিকটাই কি যথেষ্ট ছিল? ফান্ডামেন্টালসের কথাও তো বইতে আছে। অবশ্যই। এখানেই ডারওয়ার্সের পদ্ধতির বিশেষত্ব। উনি শুধু টেকনিক্যাল দেখে থেমে যাননি। তাহলে উনি বুঝলেন কোম্পানির ভেতরের শক্তি, ফান্ডামেন্টালসও দেখতে হবে। বিশেষ করে কোম্পানির আয় করার ক্ষমতা, আর্নিং পাওয়ার। ভবিষ্যতের আয়? হ্যাঁ, ভবিষ্যতে আয় বাড়ার সম্ভাবনা কতটা, বিশেষ করে সেই সময়ের যে গ্রোথ সেক্টরগুলো ছিল, যেমন ইলেকট্রনিক্স, মিসাইল, এই ধরনের ইন্ডাস্ট্রিতে। ও আচ্ছা, টেকনিক্যাল আর ফান্ডামেন্টালস দুটোর মিশ্রণ। ঠিক, এটাই তার টেকনো ফান্ডামেন্টালিস্ট থিওরি। কখন কিনবেন সেটা ঠিক করতেন টেকনিক্যাল দিয়ে, বক্স ব্রেকআউট, আর কি কিনবেন সেটা ফান্ডামেন্টাল দিয়ে, আর্নিং পোটেনশিয়াল। বোঝা গেল, দারুণ কনসেপ্ট। কিন্তু স্টক তো কিনলেন, ঝুঁকিটাও তো দেখতে হবে। নতুনদের জন্য তো এটাই সবচেয়ে ভয়ের জায়গা। 100 বার। আর ডারভাসের সিস্টেমে এই ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব ছিল অপরিসীম। এর মূল অস্ত্র ছিল স্টপ লস অর্ডার। স্টপ লস? এটা কিভাবে কাজ করত? উনি জানতেন যে তার সব ট্রেড লাভ দেবে না, হয়তো অর্ধেক সময়ে ভুল হবে। তাই আগে থেকেই ঠিক করে নিতেন কতটা লস নেবেন। একদম। স্টক কেনার সময় কেনার দামের কিছুটা নিচে একটা অটোমেটিক সেল অর্ডার প্লেস করে রাখতেন। এটাই স্টপ লস। দাম যদি হঠাৎ পড়ে যায়? তাহলে শেয়ারটা অটোমেটিক বিক্রি হয়ে যাবে, লসটা সীমিত থাকবে, বড় লোকসান এড়ানো যাবে। এটা তো আবেগ নিয়ন্ত্রণেও সাহায্য করে নিশ্চয়ই, প্যানিক সেলিং থেকে বাঁচায়। অবশ্যই, এটা একটা মেকানিক্যাল রুল, আবেগের জায়গা নেই। আচ্ছা, আর লাভ হলে স্টকের দাম বাড়লে তখন কি করতেন? তখন উনি ব্যবহার করতেন ট্রেইলিং স্টপ লস। সেটা আবার কি? ধরুন স্টকটার দাম বাড়ছে, উনি স্টপ লস পয়েন্টটাও ক্রমশ উপরের দিকে সরাতে থাকতেন, কিন্তু বর্তমান দামের চেয়ে একটু নিচে। একটা উদাহরণ দিলে ভালো হয়। ধরুন $50 কিনে স্টপ লস দিলেন $48, দাম বেড়ে $60 হলো, উনি হয়তো স্টপ লসটা 57-এ নিয়ে এলেন। ও লাভটাকে লক করা, আবার আরও বাড়ার সুযোগও দেওয়া। ঠিক তাই, লাভটাকে বাড়তে দেওয়া কিন্তু প্রফিট রক্ষা করা। ওনার কথা ছিল ট্রেন্ড উল্টো দিকে গেলেই চোরের মতো পালাও, লস ছোট রাখো, লাভ বড় হতে দাও। দারুণ স্ট্র্যাটেজি, কিন্তু শুনতে সহজ লাগলেও করাটা নিশ্চয়ই কঠিন। আর কি কি ভুলের ব্যাপারে উনি সাবধান করেছিলেন? অনেকগুলো। নিজের অভিজ্ঞতা থেকেই বলেছিলেন, যেমন অন্যের টিপস শুনে ট্রেড করা। যেটা উনি ক্যানাডায় করেছিলেন। হ্যাঁ, তারপর ব্রোকারের পরামর্শকে অন্ধভাবে বিশ্বাস করা। ওয়াল স্ট্রিটের কিছু পুরনো কথা, যেমন লাভ তুলে নিলে কেউ দেউলিয়া হয় না, এইগুলো মেনে চলা। এতে তো বড় লাভ মিস হয়ে যেতে পারে। অবশ্যই। আর ছিল আবেগ,
লোকসানে থাকা স্টক ধরে রাখা বা ভয়ে বিক্রি করে দেওয়া, আর অতি আত্মবিশ্বাস। অতি আত্মবিশ্বাসের কারণেও তো ওনার লোকসান হয়েছিল। হ্যাঁ, একবার প্রায় $1,00,000 লোকসান হয়েছিল এই কারণে। একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগে, উনি কিভাবে বাজারের এত হইচই, এত খবর থেকে নিজেকে বাঁচাতেন। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। উনি বুঝেছিলেন যে ব্রোকারেজ অফিসের পরিবেশ, লোকজনের কথা, গুজব, এগুলো উনার সিদ্ধান্তকে প্রভাবিত করে। উনি বলেছিলেন না, আমার কানই আমার শত্রু। ঠিক তাই উনি সচেতনভাবে ওয়াল স্ট্রিট বা ব্রোকারেজ অফিস থেকে দূরে থাকতেন। যখন বিশ্ব ঘুরছিলেন তখন শুধু টেলিগ্রাম বা কেবলের মাধ্যমে দাম জেনে অর্ডার দিতেন। এই দূরত্বটাই ওনাকে আবেগহীন, যুক্তিসঙ্গত থাকতে সাহায্য করেছিল। একদম অবিশ্বাস্য ডিসিপ্লিন ছিল ওনার। তাহলে এত কিছুর পর নতুন বিনিয়োগকারীদের জন্য এই বই থেকে যদি একটা মাত্র সবচেয়ে জরুরি শিক্ষা নিতে হয়, সেটা কি হবে? আমার মনে হয় সেটা হলো এই কম্বিনেশনটা, টেকনিক্যাল অ্যানালিসিস দিয়ে বাজারের গতি বোঝা, যেমন বক্স থিওরি, আবার ফান্ডামেন্টালস দিয়ে কোম্পানি শক্তি বিচার করা, আর্নিং পাওয়ার। আর তার সাথে সবচেয়ে জরুরি হলো কঠোর শৃঙ্খলা, মানে ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য স্টপ লস ব্যবহার করা। ডারভাসের ওই কথাটা মনে রাখা দরকার। কোনটা? ভালো বা খারাপ স্টক বলে কিচ্ছু নেই, আছে শুধু ঊর্ধ্বমুখী আর নিম্নমুখী স্টক। কাজ হলো ঊর্ধ্বমুখী স্টকে থাকা আর নিম্নমুখী স্টক থেকে সরে আসা। চমৎকার সারসংক্ষেপ। তাহলে মূল বিষয়গুলো হলো বক্স থিওরি, টেকনো ফান্ডামেন্টাল অ্যাপ্রোচ আর স্টপ লসের মাধ্যমে কঠিন রিস্ক ম্যানেজমেন্ট। একদম। তবে শেষে একটা প্রশ্ন রেখে যাই। আজকের এই যুগে যেখানে এত তথ্য, এত দ্রুত সব বদলায়, সোশ্যাল মিডিয়ার এত প্রভাব, সেখানে ডারভাসের এইরকম একটু বিচ্ছিন্ন, ডিসিপ্লিনড, আবেগহীন পদ্ধতি কি আদৌ সম্ভব? নাকি এর প্রয়োজনীয়তা আরও বেশি এখন? এটা ভাবার বিষয়।